আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের ২০২৪ সালের মনসুন অভ্যুত্থান ছিল একটি গভীর রাজনৈতিক ও সামাজিক বিস্ফোরণ, যা হঠাৎ করে সৃষ্টি হয়নি। বহু বছর ধরে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা, ভয় এবং অবদমিত কণ্ঠস্বর একসময় রাস্তায় নেমে আসে। এই আন্দোলনের কেন্দ্রে ছিল সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠী, যারা একটি দীর্ঘস্থায়ী কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই সংকটের সময় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা প্রবাহের পাশাপাশি একটি বড় প্রশ্ন সামনে আসে। প্রতিবেশী রাষ্ট্র ভারত, বিশেষ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন কি কূটনীতির স্বাভাবিক সীমার মধ্যে থেকেছে, নাকি তারা সেই সীমা অতিক্রম করেছে? বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্ক ও জটিলতা নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। কূটনীতি সাধারণভাবে বোঝায় দুই দেশের মধ্যে সম্পর্ক রক্ষা, যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা। কিন্তু কূটনীতির একটি মৌলিক নিয়ম হল অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ না করা। বাংলাদেশে যখন আন্দোলন তীব্র হচ্ছিল, যখন নিরাপত্তা বাহিনীর গুলিতে মানুষ মারা যাচ্ছিল, যখন রাস্তায় ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ছিল, তখন সেই মুহূর্তে কোনো বিদেশি কূটনীতিক মিশনের প্রতিটি কথা ও কাজ অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। কারণ সেই সময় দেয়া একটি বক্তব্য বা নেয়া একটি অবস্থান ক্ষমতাসীন সরকারকে শক্তিশালী করতে পারে, আবার জনগণের ক্ষোভও বাড়িয়ে দিতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে খুবই ঘনিষ্ঠ। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, ভৌগোলিক বাস্তবতা, অর্থনৈতিক নির্ভরতা সব মিলিয়ে এই সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ। তবে এই সম্পর্ক কখনোই সমতার ভিত্তিতে গড়ে ওঠেনি। ভারত একটি বড় রাষ্ট্র, শক্তিশালী অর্থনীতি ও সামরিক ক্ষমতার অধিকারী, আর বাংলাদেশ তুলনামূলকভাবে ছোট এবং দুর্বল। এই অসম শক্তির সম্পর্কের কারণেই বাংলাদেশে বহুদিন ধরেই একটি ধারণা কাজ করে, ভারত ঢাকার রাজনীতিতে প্রভাব রাখতে চায়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক এই ধারণাকে আরও শক্তিশালী করেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের কাছে দীর্ঘদিন ধরে একটি বিশ্বস্ত মিত্র হিসেবে বিবেচিত ছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ, বিচ্ছিন্নতাবাদ দমন, ট্রানজিট সুবিধা এসব বিষয়ে হাসিনা সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। এর ফলে ভারত এই সরকারকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছে। এমনকি যখন বাংলাদেশে গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছিল, নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছিল, বিরোধী দল দমন করা হচ্ছিল, তখনও ভারত প্রকাশ্যে খুব একটা আপত্তি তোলেনি। এই নীরবতা বা পরোক্ষ সমর্থন অনেক বাংলাদেশের কাছে ধীরে ধীরে সন্দেহ ও ক্ষোভের কারণ হয়ে ওঠে। মনসুন অভ্যুত্থানের সময় সেই ক্ষোভ আরও তীব্র হয়। আন্দোলনের সবচেয়ে উত্তাল সময়ে ভারতীয় হাইকমিশনার ও বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোন আলাপের তথ্য সামনে আসা স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে। সাধারণ মানুষ জানতে চায়, এই ফোন আলাপে কী আলোচনা হয়েছিল? এটি কি কেবল নিরাপত্তা বা পরিস্থিতি বোঝার জন্য ছিল, নাকি সরকারকে টিকিয়ে রাখার বিষয়ে কোনো পরামর্শ বা আশ্বাস দেওয়া হয়েছিল? কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক হলেও যখন সরকার নিজ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে, তখন সেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ সন্দেহজনক হয়ে ওঠে। এর চেয়েও বেশি বিতর্ক তৈরি করে ভারতীয় হাইকমিশনের ৩১ জুলাই ২০২৪-এর বিবৃতি, যেখানে বলা হয় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মানুষ মারা যাচ্ছিল, গ্রেপ্তার হচ্ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, শহর ছিল কার্যত অবরুদ্ধ। বাস্তবতার সঙ্গে স্বাভাবিকতা শব্দটি সম্পূর্ণ বেমানান। এই বিবৃতি অনেকের কাছে হয়েছে ক্ষমতাসীন সরকারের জন্য একটি রাজনৈতিক ঢাল, যা আন্তর্জাতিকভাবে তাকে কিছুটা বৈধতা দিয়েছে। এতে সরকার আরও কঠোর হতে উৎসাহ পেয়েছে, এমন ধারণাও অমূলক নয়। এখানে প্রশ্ন ওঠে, এটি কি কেবল একটি ভুল মূল্যায়ন, নাকি সচেতনভাবে নেয়া একটি রাজনৈতিক অবস্থান? কূটনৈতিক বিবৃতি কখনোই হালকা বিষয় নয়। প্রতিটি শব্দের পেছনে রাষ্ট্রীয় অনুমোদন থাকে। তাই এই বক্তব্য দিল্লির অজান্তে দেয়া হয়েছে এমন কথা বিশ্বাস করা কঠিন। এই কারণেই অনেকেই মনে করেন ভারত এই সংকটে নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।
এই আলোচনা ভারত বিরোধী মনোভাব থেকে আসছে এমন দাবি প্রায় করা হয়, কিন্তু বাস্তবে এটি ভারত বিরোধিতা নয়, বরং সার্বভৌমত্বের প্রশ্ন। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তার জনগণ নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিজে নির্ধারণ করবে। কোনো বিদেশি শক্তি যদি একটি নির্দিষ্ট দল বা নেতার পক্ষে অবস্থান নেয়, বিশেষ করে যখন সেই নেতৃত্ব রাষ্ট্রীয় সহিংসতার সঙ্গে জড়িত, তখন সেটি বাংলাদেশের জনগণের প্রতি অবিচার হিসেবে বিবেচিত হয়। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়ায় এই ক্ষোভ আরও বেড়েছে। মানবিক কারণে কাউকে আশ্রয় দেয়া এক বিষয়, কিন্তু একজন নেতার শাসনামলে যদি শত শত মানুষ মারা যায়, হাজারো মানুষ নির্যাতনের শিকার হয়, তাহলে তাকে নিঃশর্ত আশ্রয় দেয়া একটি শক্ত রাজনৈতিক বার্তা দেয়। এতে মনে হয় ভারত এই রক্তপাতের নৈতিক দায় স্বীকার করতে চায় না। বাংলাদেশের বহু মানুষের কাছে এটি ন্যায় বিচারের পথে একটি বড় বাধা হিসেবে দেখা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রসঙ্গ। ভারত প্রায়ই বলে থাকে যে বাংলাদেশে কিছু গোষ্ঠী ভারতের নিরাপত্তার জন্য হুমকি। এই যুক্তি দেখিয়ে তারা ঢাকার রাজনীতিতে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। কিন্তু সন্ত্রাস দমনের নামে যদি একটি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে উপেক্ষা করা হয় বা দমন নীতিকে সমর্থন দেওয়া হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে উভয় দেশের জন্যই ক্ষতিকর। নিরাপত্তা সহযোগিতা রাষ্ট্রের সঙ্গে হতে পারে, কিন্তু সেটিকে কোনো নির্দিষ্ট দলের ক্ষমতায় থাকার সঙ্গে যুক্ত করা উচিত নয়। জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ আর আগের মতো নীরব থাকতে রাজি নয়। তারা রাষ্ট্রীয় সহিংসতা, ভয়ের রাজনীতি এবং বাহ্যিক হস্তক্ষেপ সবকিছুর বিরুদ্ধেই প্রশ্ন তুলছে। এই বাস্তবতায় ভারতের মতো একটি বড় গণতান্ত্রিক দেশের কাছ থেকে প্রত্যাশা ছিল নৈতিক ও মানবিক অবস্থান, অন্তত এমন কিছু না করা যা একটি দমনমূলক সরকারকে আরও শক্তিশালী করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাবদিহি। ভারত যদি মনে করে যে তারা সঠিক কাজ করেছে, তাহলে তদন্ত, প্রশ্ন ও আলোচনাকে স্বাগত জানানো উচিত। নীরবতা বা এড়িয়ে যাওয়ার চেষ্টা সন্দেহই বাড়ায়। এই বিষয়টি শুধু অতীতের হিসাব নয়, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজ যদি বাংলাদেশের ক্ষেত্রে এমন আচরণ স্বাভাবিক হয়ে যায়, আগামী দিনে অন্য দেশেও একই দৃষ্টান্ত দেখা যেতে পারে। শেষ পর্যন্ত বলা যায়, এই বিতর্কের মূল কথা খুবই সরল। বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে। বন্ধুত্ব থাকবে, সম্পর্ক থাকবে, সহযোগিতা থাকবে, কিন্তু তা হতে হবে সম্মান ও সমতার ভিত্তিতে। কোনো দেশ যত শক্তিশালী হোক, অন্য দেশের জনগণের রক্তের বিনিময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে না। জুলাই অভ্যুত্থান সেই সত্যটি আবার মনে করিয়ে দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।